ইদানিং আসলে ইদানিং না, বেশ কিছু বছর ধরে পিশট নিয়ে অনেক ধরনের লেখালেখি, অনেক ধরনের চমকপ্রদ বিজ্ঞাপন, অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এগুলো আমরা দেখছি বা দেখি। হ্যাঁ, তো আমারও 2-3 জন পেশেন্ট আসলে প্রশ্ন করেছেন বা তাদের কিছু কনফিউশন বা তাদের কিছু, 2-3 জন না, বেশ কিছু জন, তাদের কিছু জানা বা চাওয়া বা বুঝার আছে। তো আসলে এই ট্রিটমেন্টটা আমরা কখনোই প্রথমে যারা আসছে, ধরেন একে তো আনম্যারিডদের আমরা দেই না ইউজুয়ালি। যদি খুব সমস্যা না থাকে, তারা যদি আগে 4-5টা স্টেপ ক্রস না করে আসে। আবার যারা ইভেন ম্যারিডও হয়তো 2-3 বছর ধরে বিভিন্ন থেরাপি ও বিভিন্ন ওষুধ, বিভিন্ন অ্যাডভাইস ফলো করেছেন, অথবা কোনো ওষুধের কারণে হলে সেটা বন্ধ করেছে, অথবা 4-5 জন ডাক্তার দেখিয়েছে, অথবা নিজে নিজে অনেক কিছু ট্রাই করেছে বা বিভিন্ন অ্যাডভাইস ফলো করেছে। যখন প্রথম কয়েকটা স্টেপ তার মিসিং হয়, মানে প্রথম কয়েকটা স্টেপে কাজ না হয়, তখনই কিন্তু আমরা ভ্যাকুয়াম থেরাপি বলি, শকওয়েভ থেরাপি বলি, কিংবা পিশট থেরাপি বলি, এগুলো দেই। স্পেশালি আমি সেভাবেই প্র্যাকটিস করে থাকি। তো প্রথমে একটা ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট যদি সে ফিল করে, সে যদি আমাদের কাছে আসে, আমরা প্রথমেই যেটা জিজ্ঞেস করি, আপনি কি বিবাহিত না অবিবাহিত? যদি অবিবাহিত হয়, সেক্ষেত্রে সেকেন্ড প্রশ্ন আমরা করি যে আপনার কি কোনো রেগুলার পার্টনার আছে, যায় আপনি কিভাবে বুঝলেন যে আপনার আসলে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন? তো অনেকেই উত্তর দেয় যে আমার মনে হয় আমি যখন চিন্তা করি বা ঘুম থেকে উঠে উত্তেজনা থাকে না। তো আপনি ঘুম থেকে উঠলে উত্তেজনা থাকবে না, অথবা কিছু চিন্তা করলে বেশিক্ষণ স্থায়ী হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। এটাকে কিন্তু আপনি ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন বলে সংজ্ঞায়িত করতে পারবেন না। প্রিম্যাচুর ইজাকুলেশন সংজ্ঞাটা কি? যদি আপনি ম্যারিড হন, 6 মাস বা ততোধিক যদি এই সমস্যাটা টানা চলতে থাকে, তখনই আমরা সেটাকে প্রিম্যাচুর ইজাকুলেশন বলি, বা একই রকম ভাবে ইরেকটাইল ডিসফাংশন বলি। তো আপনি ম্যারিড না হলে কিন্তু এটা বুঝতে পারবেন। আচ্ছা, ম্যারিড কোনো কাপল যদি, কাপল না সরি, ম্যারিড কোনো পুরুষ মানুষ যদি আমাদের কাছে আসে, সে যদি আগে কোনো ট্রিটমেন্ট না নিয়ে থাকে বা কোনো ধরনের চেয়েছে, প্রথম আসলে আমরা ইউজুয়ালি তাকে কজ আইডেন্টিফিকেশন, রুট কজ আইডেন্টিফিকেশন বলে যেটাকে, রুট কজ আইডেন্টিফিকেশন করার চেষ্টা করি যে কি জন্য এটা হচ্ছে, সে কি কি ওষুধ খাচ্ছে, তার কি থাইরয়েডের সমস্যা আছে কিনা, তার কি ওবেসিটি আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, কি ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছে, কিংবা সে সিভিয়ারলি চেইন স্মোকার কিনা বা সিভিয়ারলি ওবিস কিনা, ইত্যাদি অনেক, বা কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, কিন্তু অনেক ধরনের হিস্ট্রি আমরা নিয়ে থাকি। সেকেন্ড যেটা আমরা করি সেটা হচ্ছে রুট কজ অ্যানালাইসিস করে রুট কজ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট ওটাকে বন্ধ করতে বলি। আর কিছু হরমোন দেখে থাকি, এবং তার ওই জায়গার রক্ত বা চলাচল কেমন আছে এটা ফিজিক্যালি এক্সামিন করি। যদি দেখি যে ফিজিক্যাল এক্সামিনেশন করে বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ডুপ্লেক্স বা কালার ডপলার স্টাডি অফ দ্য পেনাইল ভেসেল করতে দিই। ওইখানে যদি সমস্যা আছে সেই অনুযায়ী তখন আমরা তাকে পিশট অ্যাডভাইস দিই। আর তা না হলে যেটা করা হয় সেটা হচ্ছে তাকে কিছু উপদেশ দেওয়া হয়, তাকে কিছু ব্যায়াম দেওয়া হয়, কিছু ওষুধ দেওয়া হয়। ওষুধে যদি কাজ না হয়, ওষুধ চেঞ্জ করে দিই, আরো অন্যান্য গ্রুপের ওষুধ দিই। এরপরেও কাজ না হলে তাদেরকে দেওয়া হয় বেশ কিছু হাই পাওয়ারের ওষুধ। সেটাতেও কাজ না হলে তখন আমরা বিভিন্ন ধরনের থেরাপিতে যাই, ট্রিটমেন্ট, ভ্যাকুয়াম থেরাপি বলি, শকওয়েভ থেরাপি বলি, কিংবা পিশট বলি, এগুলো। আচ্ছা, এরপরেও যদি কাজ না হয়, অথবা যাদের পিশট থেরাপির জন্য যারা উপযুক্ত ক্যান্ডিডেট না, তখন কি করা হয়? তখন আমরা সেটা ইউজুয়ালি ইউরোলজিস্টদের কাছে রেফার করাই উত্তম, বিকজ ওনারা তখন যেটা ফাইনালি করা হয় পিনাল ইমপ্ল্যান্ট বা অন্যান্য যে সার্জিক্যাল প্রসিডিউরগুলো রয়েছে এগুলোর জন্য। তো এটা আসলে হুট করে শুনেই ঝাঁপিয়ে পড়তে হবে বা রুট কজ অ্যানালাইসিস না করে যদি করা হয়, তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয়।